শুরু করছি সীমান্ত রেখা। মেজবা আকশার সাথে কথা বলছে না ঘন্টা দুয়েক হলো। ব্যাপারটা প্রথমে তোয়াক্কা করেনি আকশা, তবে এখন খেতে বসে বেশ উপলব্ধি হচ্ছে ওর। ওরা এখন জেমির শ্বশুর বাড়ি। জেমি খাবার বেড়ে দিয়ে চেয়ারে বসেছে সবে। আফশান এতক্ষণ মেজবার সাথে জরুরি আলোচনা করছিল। সিদ্ধান্ত হয়েছে আকশা সুস্থ হলে এবং সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার সিলেট ট্যুরে যাবে ওরা। সিলেটের বেশ কিছু স্থানে ভ্রমণ করবে। ওরা যাবে বোটে। আকশার সুস্থতা নিশ্চিত হলেই বোটের টিকিট কাটবে। ওদের কথাবার্তা সব শুনল আকশা। খাওয়া আগে শেষ হতেই উঠে গেল। জেমি তখন রান্নাঘরে। আকশা ওর কাছে গেল। জেমি থালা বাসন সব পরিষ্কার করছিল সিঙ্কে। আকশা গিয়ে হাত লাগালো, বলল, আপনি সরুন আপু, আমি হেল্প করছি। তোমার হেল্প করতে হবে না, তুমি এখানে মেহমান, সোফায় গিয়ে চুপটি করে বসো। আমি আপনার এখানে থাকি। জেমি কাজ বন্ধ রেখে এক পলক ওকে দেখল। তারপর বরাবর স্বভাবত গম্ভীর মুখে বিরল এক মিষ্টি হাসি আকশার জন্য ফুটিয়ে তুলে বলল, ওই যে টুল আছে, ওটা এনে বসো। আকশা ঝটপট টুল এনে জেমির পাশে বসে ওর কাজ দেখতে লাগলো। জেমি হঠাৎ কাজে মনোযোগ রেখেই আকশার দিকে না তাকিয়ে ওর উদ্দেশ্যে প্রশ্ন করল, ভাই তোমার সাথে কথাবার্তা বলে না তেমন? আকশা একটু থতমত খেলো। জেমি প্রশ্নটা করেই কাজে আবারও ব্যস্ত হয়েছে, যেন খুবই স্বাভাবিক একটা প্রশ্ন করেছে। আকশা স্থির হয়ে মৃদু হেসে জবাব দিল, আপনার ভাই তো খুবই কম কথা বলে আপু। ও না, আসলে সবার সাথে মিশতে পারে না, একটু ইন্ট্রোভার্ট তো। তবে যার সাথে আবার সহজে মিশে যায় তার সাথে মোটামুটি কথাবার্তা বলে। আর তুমি তো ওর স্ত্রী, তোমার উচিত এমন কিছু করা যাতে ও সহজেই তোমার সাথে মিশতে পারে। বিয়ের তো কম দিন হলো না তোমাদের। আসলেই তো। জেমি আপু একটু গম্ভীর আর কড়া স্বভাবের হলেও ঠিক কথা বলেন সব সময়। এই কথাটাও তো ভুল নয়। বিয়ের এতগুলো দিন হলো, অথচ মেজবার সাথে এখনো সম্পর্কটা স্বাভাবিক হলো না তার। এক্ষেত্রে আকশা নিজেকেও দোষ দেয়। আসলে ওদের বোঝাপড়ার ঘাটতি আছে, যেটা একটা সম্পর্কে থাকা সবচেয়ে জরুরি। জেমি আপু কি ইঙ্গিত করতে চাইছেন সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আকশা। ও মৃদু স্বরে বলল, আচ্ছা আপু, আমি চেষ্টা করব। কিছুক্ষণ চুপ রইল জেমি। তারপর হঠাৎ কি মনে করে বলল, একটা কাজ করতে পারো। কি কাজ? ভাইয়ের জন্য তুমি স্পেশাল কিছু করো, এমন কিছু যা ও কখনো এক্সপেক্ট করবে না। উদাহরণস্বরূপ ধরো, ভাইয়া মিষ্টি খাবার তেমন পছন্দ করে না। তেমন পছন্দ না করলেও পায়েস ওর বিশেষ পছন্দের খাবার। বড় মামি সবসময় ওর জন্য সুগারবিহীন পায়েস রান্না করে, আর এই একটা খাবারই ভাই বিনা দ্বিধায় খেয়ে নেয়। তুমি তো কখনো ওর জন্য কোনো কিছুই রান্না করনি, তাই না? জি আপু। জেমির সাথে আরও টুকটাক কিছু কথাবার্তা চলল। আগে ওর সাথে এতটা সহজ ছিল না আকশা, বরং সবসময় ধারণা করত জেমিও কিছুটা মেজবার মতনই। দুই ভাই বোন একই রকম স্বভাবের। তবে বর্তমান সময়ে আকশার এই ধারণা কিছুটা হলেও ভেঙেছে। হ্যাঁ, দুই ভাই বোনের মনের বেশ মিল। তবে স্বভাবগত দিক থেকে জেমি গম্ভীর হলেও নরম এবং সহায়তা করে বেশ। তবে মেজবার মতোই মানুষের সাথে মিশতে একটু সময় নেয়। যদিও জেমিকে কখনোই খারাপ লাগেনি আকশার। প্রত্যেকটা জায়গায় এমন কিছু মানুষ থাকে যারা এমন গম্ভীর স্বভাবের হয়ে থাকে। আকশার কাজিন মহলেও আছে এমন একজন। আকশা এখন প্রায় সুস্থ। ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়ামের ওষুধ এবং আরও কিছু জরুরি ওষুধ লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে। সেই সাপ্লিমেন্টের ওপরেই দিন চলছে আকশার। 2টো দিন কেটে গেছে। পরশু ওরা সিলেট যাবে, সেই কথাবার্তাও হয়ে গেছে। আজ আকশা শ্বশুরবাড়িতে একা, কেউ নেই বাসায়। ওর শ্বশুর শাশুড়ি এবং বাকিরা সবাই গ্রামে গিয়েছেন সেখানে থাকা তাদের জমি জমার জরুরি কাজের জন্য।
তাহসিন আর রিমু গিয়েছে তাদের সাথে। আকশাকে যাওয়ার জন্য বলেছিল তার শ্বশুর শাশুড়ি, কিন্তু ও এখনও বেশ ক্লান্ত থাকায় না করেছিল বলে তারা আর জোরাজুরি করেননি। মেজবা আর আকশাকে বাসায় রেখে গ্রামে গিয়েছেন তারা। তারা যাওয়ার পরপরই মেজবা বেরিয়েছিল কোথাও, বেশ তাড়াহুড়ো করেই বেরিয়েছে, বোধহয় কোনো জরুরি কাজ আছে। আকশাকে এ ব্যাপারে বলেনি কিছু, অবশ্য বলার কথাও নয়। আকশার সাথে গত দুদিন থেকেই খুব একটা কথা বলছে না ও। আকশা সেধে কথা বলার চেষ্টা করেনি, তবে কাজে হয়নি কোনো। শ্বশুরবাড়ির রান্নাঘরে এই প্রথমবার একা প্রবেশ করেছে আকশা। ওর শাশুড়ি সব দিকে খেয়াল রাখার মানুষ, বিশেষত ছেলে আর ছেলের বউয়ের সুবিধা অসুবিধার দিকে সর্বক্ষণ খেয়াল থাকে তার। এ কারণেই 1.5 দিনের জন্য গ্রামে যেও যাওয়ার আগে তিনি এই 1.5 দিনের সকল খাবার রান্না করে ফ্রিজে রেখে গিয়েছেন। আকশাকে বলেছেন শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হবে। আকশার শাশুড়ির কথায় তৎক্ষণাৎ মাথা নেড়ে সায় জানালেও পরিকল্পনা করে রেখেছে ভিন্ন। আকশা রান্নাঘরে কাজটা সারতে সারতে বার কয়েক সোজাসুজি ড্রয়িং রুমের দেয়াল ঘড়ির দিকে বারবার তাকাতে লাগলো। অস্থির হচ্ছে প্রচণ্ড, যদি মেজবা সময়ের আগে চলে আসে। এদিকে আকশার রান্না সম্পন্ন হতে এখনও কমপক্ষে 1 ঘন্টা 2 লাগবে। রাত 10টা তো বাজবেই। আনারি হাতের রাঁধুনি জীবনে এই প্রথমবার কারো জন্য কষ্ট ক্লেশ করে একা হাতে রাঁধছে, সময় সাপেক্ষ ব্যাপার বটে। তবে আকশার মনের আতঙ্ক ধীরে ধীরে অধৈর্যে পরিণত হলো তখন, যখন রান্নাবান্না সহ সকল কাজ শেষ হওয়ার 1.5 ঘন্টার মধ্যেও মেজবা ফিরল না। লোকটা এত রাত তো করে না, অন্তত আকশাকে একা বাড়িতে রেখে নিশ্চয়ই রাত করে ফিরবে না, এতটুকু বিশ্বাস মেজবার উপরে রেখেছিল আকশা। কিন্তু সেটা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। সারাদিনের ভালো লাগা চোখের পলকে মন খারাপে বদলে গেল। আকশা খাবারটা ঠান্ডা হওয়ার পরেই ফ্রিজে ঢুকিয়ে রেখে ড্রয়িং রুমে গেল। সোফায় বসে টিভি চালু করলো। টিভি দেখলে আগমনী ঘুমটা কাটানো যাবে ভেবেই অন্তত মেজবা ফেরা পর্যন্ত তো জেগে থাকতে হবে। আকশা ঘুমে ঢুলছে, কুশনে হাতের কোণেই দাবিয়ে মাথায় হাতটা ঠেকিয়ে রেখেছে। বেশ কয়েকবার ঘুমে ঢুলে পড়তে পড়তে আবার চমকে জেগে উঠেছে। বারবার মনে হচ্ছে এই বুঝে মেজবা এলো, এই বুঝে দরজা খোলার শব্দ হলো। ক্লান্ত চোখে দেওয়াল ঘড়িতে সময়টা দেখল, 12টা বাজতে চলল প্রায়। লোকটার এখনো ফেরার নাম নেই। আকশা আবার ঘুমে কাত হয়ে পড়েছিল প্রায়। হঠাৎ দরজার নখ ঘোরানোর শব্দ কানে যেতেই চমকে ধরফর করে উঠে গেল। দাঁড়িয়ে ওড়নাটা টেনে সামনে তাকাতে দেখল মেজবা বাইরের র্যাকে জুতো উঠিয়ে রেখে ধীর পায়ে ভেতরে প্রবেশ করছে। আকশা ড্রয়িং রুমের আরেকটা আলো জ্বালাতে গিয়েও থমকে গেল। মেজবাকে দেখে অস্বাভাবিক মনে হলো ওর। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। মেজবা ওকে দেখে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, ঘুমাওনি? হুম। মেজবা জবাব শুনে কিছু বলল না, সোফায় এসে বসলো, মাথা এলিয়ে দিল পেছনের দিকে। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। আকশা ওর কাছে এসে বলল, এত লেট হলো যে আসতে? তাতে তোমার কি? পাল্টা প্রশ্নটা শান্ত গলায় করেছে মেজবা। আকশা থতমত খেয়ে বলল, অপেক্ষা করেছিলাম আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, কারণ? আকশা জড়তা বাড়ল। এতক্ষণ অস্থির থাকলেও এবার প্রচণ্ড রকমের আড়ষ্ট হলো। মিয়ে যাওয়া স্বরে কোনো রকমে বলল, আপনার জন্য পায়েস বানিয়েছিলাম। আপনার পছন্দ তাই না? সুগার ফ্রি বানিয়েছি, নিশ্চিন্তে খেতে পারবেন। মেজবা উঠে বসে, অদ্ভুত দৃষ্টিতে তাকায় আকশার দিকে। আকশার দৃষ্টি স্থির থাকে, চোখাচোখি হয়। মেজবা যেন চরম অবাক হয়েছে, এমনভাবে প্রশ্ন করে, তুমি রান্না করেছো? জি। নিয়ে আসো তো। আকশা অনুমতি পাওয়া মাত্র দ্রুত গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে পায়েসের বোল বের করে এনে অতি যত্নে বাটিতে তুলল। চামচ নিয়ে পুনরায় ড্রয়িং রুমে গেল। মেজবা তখন টান টান হয়ে বসে আছে। আকশা পায়েসের বাটি এগিয়ে দিল ওর দিকে। মেজবা 1 চামচ পায়েস মুখে দিল,
এরপর আরেক চামচ, তারপর আরেক। এভাবে কিছু সময়ের ব্যবধানে সবটুকু পায়েস খেয়ে ফেলল। আকশা ভাবতেও পারেনি এমনটা হবে। একটা আন্দাজ করেই রেখেছিল যে মেজবা পায়েসটা খাবেই না, আর খেলেও 1 চামচের বেশি মুখে তুলবে না। সেখানে পুরো বাটি খালি করে ফেলল। ওকে আরও চমকে দিয়ে মেজবা মুখ তুলে প্রশ্ন করল, আর আছে? হুম, হ্যাঁ হ্যাঁ আছে, নিয়ে আসছি আমি। ও হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটল। এবার পায়েসের বোলটা এনে টি টেবিলের ওপরে রাখলো। বাটি ভর্তি করে উঠিয়ে দিল। মেজবা আরও এক বাটি পায়েস শেষ করলো। লোকটাকে কখনো মিষ্টি জাতীয় খাবার এভাবে খেতে দেখেনি আকশা। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ও। সেই বিস্ময় ঘোর নিয়েই প্রশ্ন করল, কেমন লেগেছে? এই প্রশ্নের জবাব তৎক্ষণাৎ দিল না মেজবা। ধীরে সুস্থে পায়েসের বাটিটা সামনে টি টেবিলের ওপরে রাখলো। আকশাও সামনেই দাঁড়িয়েছিল। অচানক ওকে এক টানে কোলের ওপরে বসিয়ে নিল এ মেজবা। আকশা হতচকিত হলো। আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে মেজবার গলা জড়িয়ে ধরল 2 হাতে। ও এখনও সেই প্রশ্নের জবাবের অপেক্ষায় রয়েছে। এসবের প্রতি কোনো খেয়াল নেই ওর। এ কারণেই দ্বিধাবোধ কাটিয়ে পুনরায় প্রশ্ন করল, কেমন লেগেছে পায়েসটা? অতর্কিত একটা ঘটনা ঘটল। না, ঠিক ঘটল না, ঘটানো হলো। একপাক্ষিক ঘটানো। আকশার শরীর কেঁপে উঠল। মেজবার লয়ে জড়িয়ে ধরা রাখা হাতের বাঁধন আরও তৎপর হলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেজবার আবেশে বুজে রাখা চোখ দুটোর দিকে। আকশা যেন রোবট হয়ে গেছে, সরার চেষ্টাও করতে পারছে না। মেজবা টানা মিনিট 2 শুষে নিল ওর ঠোঁট দুটো। এরপর ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে মোহময় গলায় বলল, ভালো লেগেছে। একটি মাত্র বাক্য, আকশার জন্য যেন অমৃত বাণী। তবে বাক্যটা যে ঠিক কিসের জন্য প্রযোজ্য সেটা বুঝে ওঠা দায়। আকশা দ্বিধান্বিত। দ্বিধা কাটাতে আবারও জিজ্ঞাসা করে, কোনটা ভালো লেগেছে? কোনটার কথা শুনতে চাচ্ছ এক্স্যাক্টলি? প্রশ্নটা শুনেই আকশা এবার বুঝতে পারল ও কি বলে ফেলেছে। মুখ নত হয়ে গেল। মেজবার হাত তখন ওর কোমরে বিচরণ করছে। আলতোভাবে চাপ প্রয়োগ করে ও আরও কাছে টেনে নিয়ে বলল, নিজের প্রশংসা শুনতে চাও? সেলফ অবসেসড গার্ল, আই লাইক ইট। আকশা গলা হতে হাত সরিয়ে মেজবার পিঠে জড়িয়ে ধরতেই কিছু একটার উপস্থিতি অনুভব করতে পেরে চমকে ওঠে। মেজবার পিঠ ভেজা, ঘাম নয় এটা, ঘামে ভেজা কেমন হয় তা জানা আছে আকশার। পিঠে শার্টের নিচে কিছু একটা রয়েছে, কেমন বাজছে হাতে, কৌতূহলী হয়ও। পাশেই ফোনটা পড়েছিল। মেজবা বুঝে ওঠার আগেই ফোনের ফ্ল্যাশ চালু করে নিচের দিক থেকে ওর শার্ট উঠিয়ে দেখার চেষ্টা করে আকশা। একটু ভালোভাবে ওঠাতেই দেখতে পায় মেজবার পিঠে সামনে থেকে পেছন অবধি গোল করে একটা ব্যান্ডেজ বাঁধা। রক্তে ভিজে গেছে সাদা ব্যান্ডেজ। আতকে উঠল, চিৎকার দিল সঙ্গে সঙ্গে। মেজবা হতভম্ব হয়ে তাকাতেই জিজ্ঞাসা করল, রক্ত? আপনার আপনার পিঠ থেকে রক্ত পড়ছে?